ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বিরুদ্ধে হত্যা, গুম, গণহত্যা, নির্যাতনের অভিযোগে একাধিক মামলা দায়ের হয়েছে, যেখানে তার পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সাইমা ওয়াজেদ পুতুল সহ পরিবারের অন্য সদস্যদেরকেও আসামি করা হয়েছে। সাইমা ওয়াজেদ পুতুল জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ সংস্থার আঞ্চলিক পরিচালকের পদে কর্মরত। তাই প্রশ্ন উঠেছে, ওই সংস্থার কাজে বাংলাদেশ সফরে এলে তাকেও কি সেসব মামলায় গ্রেফতার করা হতে পারে? সাইমা ওয়াজেদ পুতুল এই মুহূর্তে জাতিসংঘের সংস্থা WHO-র দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে ভারতের রাজধানী দিল্লিতে কর্মরত রয়েছেন। গত বছর নেপালের প্রার্থীকে ৮-২ ভোটের ব্যবধানে হারিয়ে তিনি এই পদে নির্বাচিত হন। এরপর চলতি বছরের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে এই পদে দায়িত্ব গ্রহণ করেন তিনি। WHO-র ৫ বছর মেয়াদী এই আঞ্চলিক পরিচালক পদে ২০২৮ সালের শেষ পর্যন্ত সাইমা ওয়াজেদের থাকার কথা। গত ৮ আগস্ট তিনি তার এক্স হ্যান্ডেলে এক পোস্টে স্পষ্ট করে দিয়েছিলেন, WHO-র পদে তিনি যথারীতি তার দায়িত্ব পালন করে যাবেন। অর্থাৎ তিনি ইতিমধ্যে বুঝিয়ে দিয়েছেন তার পদত্যাগ করার কোনো অভিপ্রায় নেই এবং তিনি পুরো মেয়াদ শেষ করতে চান। সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের প্রধান, তার মধ্যে ভারত ও বাংলাদেশ সহ মোট ১১টি দেশ রয়েছে, আর রিজিওনাল ডিরেক্টরকে এই দেশগুলোতে নিয়মিতই সফর করতে হয়। সোজা কথায়, সাইমা ওয়াজেদকে যে দেশগুলো নিয়ে কাজ করতে হয়, বাংলাদেশ তার অন্যতম এবং দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের WHO-র অতি গুরুত্বপূর্ণ একটি সদস্য। তবে সাইমা ওয়াজেদকে অচিরেই সংস্থার কাজে বাংলাদেশে আসতে হবে, এখনই এরকম কোনো নির্ধারিত পরিকল্পনা নেই। তবে যে কোনো সময়ে আসতে হতে পারে, এতে কোনো ভুল নেই। কিন্তু এখন যেহেতু সাইমা ওয়াজেদের বিরুদ্ধে বাংলাদেশে একাধিক মামলা দায়ের হয়েছে, তাকে যদি আগামী দিনে অফিসের কাজে সে দেশের মাটিতে পা রাখতে হয়, তখন কি বাংলাদেশ সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে? জাতিসংঘ বা তার সহযোগী সংস্থায় কর্মরত ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিত করার জন্য একটি আন্তর্জাতিক কনভেনশন রয়েছে। বাংলাদেশ সহ সব সদস্য দেশ ওই সনদ পালন করতে অঙ্গীকারাবদ্ধ। ওই সনদের ৮ নম্বর আর্টিকেলে পরিষ্কার বলা হয়েছে, যদি না ওই দেশের সঙ্গে কোনো স্ট্যাটাস অফ ফোর্সেস এগ্রিমেন্ট থাকে, তাহলে জাতিসংঘ বা সহযোগী সংস্থার কোনো কর্মী কোনো দেশে গেলে কর্তব্যরত অবস্থায় যদি তাদের আটক করাও হয়, তাহলে তাদের পরিচয় শনাক্ত হওয়া মাত্র তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে এবং তাদের কোনো রকম জিজ্ঞাসাবাদ করাও যাবে না। ওই দেশ সঙ্গে সঙ্গে তাদের জাতিসংঘ বা উপযুক্ত কর্তৃপক্ষের হাতে তুলে দিতেও বাধ্য থাকবে। ফলে মনে করা হচ্ছে, অন্তত আগামী ৪.৫ বছর বা যতদিন পর্যন্ত সাইমা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়াতে আঞ্চলিক পরিচালকের পদে আছেন, ততদিনের মধ্যে তিনি সংস্থার কাজে বাংলাদেশ সফরে এলেও তার গ্রেফতারের আশঙ্কা কার্যত নেই বললেই চলে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পদচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে সৃষ্ট রাজনৈতিক টানাপোড়েন তা নিয়ে ভারতীয় বেশ কয়েকটি মিডিয়ায় সাক্ষাৎকারে বাংলাদেশের অবস্থান প্রকাশ করেছেন। এবার তিস্তার পানি বণ্টন নিয়ে কঠোর বার্তা দিয়েছেন ডক্টর ইউনূস। বিষয়টি দীর্ঘদিন ঝুলে থাকায় কোনো দেশেরই লাভ হচ্ছে না উল্লেখ করে পানি বণ্টনের বিষয়ে ভারতের সঙ্গে আলোচনার কথা জানিয়েছেন তিনি। গত শুক্রবার ভারতের সরকারি বার্তা সংস্থা PTI প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। ডক্টর ইউনূস বলেন, দুই দেশের মধ্যকার পানি বণ্টনের বিষয়টি অবশ্যই আন্তর্জাতিক নিয়ম অনুসারে সমাধান করা উচিত। বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর নির্দিষ্ট অধিকার রয়েছে, এ অধিকার বজায় রাখতে চাই। তিনি বলেন, এই ইস্যুতে বসে কোনো উদ্দেশ্য সাধন হচ্ছে না। আমি যদি জানি কি পরিমাণ পানি পাবো, যদিও আমি খুশি না হয়ে সই করি, তাও সেটিই ভালো হবে। এ সমস্যার সমাধান করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার তিস্তার পানি বণ্টন চুক্তির সমস্যা দ্রুত সমাধানের জন্য চাপ দেবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন সরকার বিষয়টি নিয়ে কাজ করবে। PTI-কে তিনি বলেন, কোষ বা চাপ একটি বড় শব্দ, আমি এটি বলছি না, তবে আমরা বিষয়টি নিয়ে কাজ করব। আমাদের একসাথে বসে এটি সমাধান করতে হবে। ২০১১ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় ভারত ও বাংলাদেশ তিস্তার পানি বণ্টনের বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরের দ্বারপ্রান্তে ছিল।
কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার রাজ্যে পানির ঘাটতির কথা উল্লেখ করে চুক্তিটিকে সমর্থন করতে অস্বীকার করেন। ডক্টর ইউনূস বলেন, এটি নতুন কোনো ইস্যু নয়, এটি খুব পুরনো ইস্যু। আমরা বেশ কয়েকবার এই বিষয়ে কথা বলেছি। আলোচনা শুরু হয়েছিল পাকিস্তানের শাসনামলে। আমরা সবাই চেয়েছিলাম এই চুক্তিটি চূড়ান্ত হোক, এমনকি ভারত সরকারও এর জন্য প্রস্তুত ছিল। তবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এটি সমাধান করতে প্রস্তুত ছিল না। আমাদের এটি সমাধান করতে হবে। তিনি আরও বলেন, আমরা মানবিক ভিত্তিতে একসাথে কাজ করতে পারি এবং এই সমস্যার সমাধান করতে পারি, কারণ এটি জনসাধারণের দুর্ভোগ লাঘব করবে। এই ধরনের মানবিক পদক্ষেপ সত্যি মানুষকে সাহায্য করবে। ভারতের সেভেন সিস্টার্সের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের জিরিবাম ও বিষ্ণুপুর জেলায় নতুন করে সহিংসতা শুরু হয়েছে। শনিবার এই দুই জেলায় ড্রোন ও রকেট হামলার পাশাপাশি গোলাগুলির ঘটনাও ঘটেছে। এতে অন্তত ৫ জন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন বলে দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। ফরাসি বার্তা সংস্থা AFP বলছে, শনিবার মণিপুরের জিরিবাম জেলায় ঘুমন্ত এক ব্যক্তিকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বিদ্রোহীদের বন্দুকযুদ্ধে ৪ জন নিহত হয়েছে। ওই ৪ জনই সশস্ত্র ছিলেন। মণিপুর পুলিশ বলেছে, গুলি চালিয়ে যাকে হত্যা করা হয়েছে তিনি জেলা সদর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে বিচ্ছিন্ন এক এলাকায় একা বসবাস করতেন। বিদ্রোহীরা তার বাড়িতে হামলা চালায় এবং ঘুমন্ত অবস্থায় তাকে গুলি চালিয়ে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের পর মণিপুরের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক গুলি বিনিময় হয়। জেলা সদর থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে গোলাগুলির এই ঘটনায় অন্তত ৪ জনের প্রাণহানি ঘটে। নিহতদের প্রত্যেকেই বিচ্ছিন্নতাবাদী একটি গোষ্ঠীর সদস্য বলে জানিয়েছে পুলিশ। এর আগে শুক্রবার মণিপুরে বিচ্ছিন্নতাবাদীদের রকেট হামলায় একজনের প্রাণহানি ঘটে। এই ঘটনার পর রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পুলিশ বলছে, বিষ্ণুপুর জেলায় রকেট হামলায় ৭২ বছর বয়সী এক ব্যক্তি নিহত ও অন্য ৫ জন আহত হয়েছে। এর ফলে সহিংসতায় বিধ্বস্ত মণিপুরের রাজধানী ইম্ফল উপত্যকায় উত্তেজনা ব্যাপক আকার ধারণ করেছে। পুলিশ কর্মকর্তারা বলেছেন, গত শুক্রবার অন্তত 2টি রকেট নিক্ষেপ করেছে বিদ্রোহীরা। এর মধ্যে বিষ্ণুপুরের ত্রংলাউবিতে একটি রকেটের আঘাতে 2টি অবকাঠামো ধ্বংস হয়েছে। আর ময়রাং শহরের সাবেক মুখ্যমন্ত্রী মাইরেমবাম কৈরেংয়ের বাসভবনের কাছে আঘাত হেনেছে দ্বিতীয়টি। চলতি সপ্তাহের শুরুতে ইম্ফল পশ্চিম জেলার কাছাকাছি 2টি স্থানে লোকজনকে লক্ষ্য করে অপরিশোধিত বোমা নিক্ষেপ করা হয়। এই ঘটনার রেশ কাটতে না কাটতে মণিপুরে ড্রোন ও রকেট হামলার ঘটনা ঘটছে। গত বছরের মে মাসে মণিপুরের সংখ্যাগরিষ্ঠ মেইতে সম্প্রদায় এবং কুকিজো উপজাতিদের মধ্যে সহিংসতা শুরু হয়। ওই সহিংসতায় 2 শতাধিক মানুষের প্রাণহানি ও প্রায় 50,000 মানুষ বাস্তুচ্যুত হয়। এরপর রাজ্য জুড়ে থেমে থেমে সহিংসতা চললেও এই প্রথমবারের মতো চলমান জাতিগত সংঘাতে ড্রোন ও রকেট ব্যবহার করে হামলা চালানো হয়েছে।